আজকের ক্লাসটি বিএ থার্ড সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ডিএসসি 1 এবং 2 সংস্কৃত বিষয় যাদের আছে তাদের জন্য। আজকের ক্লাসে আমি রামায়ণের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। সুতরাং আলোচনায় আসি। রামায়ণ আমাদের জাতীয় মহাকাব্য। আদিকবি বাল্মীকি এই বিশাল গ্রন্থ রচনা করেন। কথিত আছে, মহর্ষি বাল্মীকি তমসা নদী তীরস্থিত অরণ্যে ক্রঞ্চ মিথুনের একটিকে এক ব্যাধের স্বরে নিহত হতে দেখে বেদনাহত কবি অভিশাপ দেন। তার মুখ থেকে সেই অভিশাপ শ্লোকের আকারে নির্গত হয়। সেই শ্লোকটি হল, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা যৎ ক্রঞ্চ মিথুনা দেকম অবধি কামমোহিতম। কথিত আছে, এটিই আদি শ্লোক। আর আদি শ্লোকের সৃষ্টিকর্তা হিসাবে তিনি আদিকবি বলে খ্যাত। যা হোক, অকস্মাৎ ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে তাকে কোনো এক মহৎ চরিত্র অবলম্বনে শ্লোক অনুসৃত ছন্দে কাব্য প্রণয়নের আদেশ করেন। পরে মহর্ষি নারদের কাছ থেকে সূর্য বংশীয় দেব দুর্লভ মানব রামচন্দ্রের মহত্ব সম্বন্ধে অবগত হয়ে সেই চরিত্র অবলম্বনে তিনি রামায়ণ রচনা করেন। এই রামায়ণে মোট 7টি কাণ্ড আছে। এই 7টি কাণ্ড হল আদিকাণ্ড বা বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ড এবং উত্তরকাণ্ড। বর্তমান গবেষকরা প্রথম এবং শেষ কাণ্ড দুটিকে প্রক্ষিপ্ত বলে মনে করেন। মানুষ রামকে দেবত্বে প্রতিষ্ঠা করার প্রচেষ্টায় এই দুটি কাণ্ড পরবর্তীকালে সংযোজিত হয়েছে বলে তারা মনে করেন। এখন আমি রামায়ণের প্রত্যেকটি কাণ্ডের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনায় আসি আদিকাণ্ড বা বালকাণ্ড সম্পর্কে। আদিকাণ্ড বা বালকাণ্ড, এই কাণ্ডে রামায়ণের সূচনার কাহিনী আছে। আর আছে ইক্ষ্বাকু বংশের রাজা দশরথের দেবতার প্রসাদে 3 রানীর গর্ভে 4টি পুত্রের জন্মের বিষয়। 4টি পুত্র হল রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। রাজপুত্রদের বিশেষ করে রামচন্দ্রের বাল্যকালের বিবরণ বালকাণ্ডে বিবৃত হয়েছে। আরও বিবৃত হয়েছে রাজপুত্রদের শস্ত্র এবং শাস্ত্র শিক্ষার কথা। রাজপুত্রেরা ধীরে ধীরে বড় হয়ে উঠছেন। একদিন বিশ্বামিত্র অযোধ্যায় যজ্ঞ বিঘ্নকারী রাক্ষসদের ধ্বংসের নিমিত্ত রাম ও লক্ষ্মণকে নিয়ে যেতে এলে দশরথ প্রথমে অসম্মত হলেও শেষ পর্যন্ত অবশ্য সম্মত হন। রামচন্দ্র তারকা, সুবাহু প্রমুখ রাক্ষস বধ করলেন। এরপর বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে এলেন মিথিলায়। সেখানে রামচন্দ্র হরধনু ভঙ্গ করে মিথিলার রাজা জনকের কন্যা সীতার স্বয়ম্বরের শর্ত পূরণ করলেন। বিশ্বামিত্রের পরামর্শ ক্রমে দশরথকে মিথিলায় উপস্থিত করা হলো এবং দশরথেরই তত্ত্বাবধানে জনকের 2 কন্যা সীতা ও উর্মিলার বিয়ে হলো রাম ও লক্ষ্মণের সঙ্গে।
আর জনকের ভাই কুশধ্বজের দুই কন্যা মান্ডবী ও শ্রুতকীর্তির সঙ্গে বিয়ে হয় ভরত ও শত্রুঘ্নের। পুত্র ও পুত্রবধূদের নিয়ে দশরথ অযোধ্যায় ফিরে এলেন। আনন্দের সঙ্গে কেটে গেল 12টি বছর। এবার আলোচনা করব অযোধ্যাকাণ্ডের বিষয়বস্তু সম্পর্কে। অযোধ্যাকাণ্ড। দশরথ যথাসময়ে রামচন্দ্রকে অযোধ্যার সিংহাসনে অভিষিক্ত করতে মনস্থ করলেন। চলতে লাগলো অভিষেকের আয়োজন। অযোধ্যা নগরী আনন্দে মেতে উঠল, কিন্তু বিনা মেঘে বজ্রাঘাতের ন্যায় হঠাৎ এক অকল্পনীয় বিপত্তি উপস্থিত হলো। দাসী মন্থরার পরামর্শে দশরথের দ্বিতীয়া পত্নী কইকেয়ী স্বামীর কাছে পূর্ব প্রতিশ্রুত দুটি বর চেয়ে বসলেন। প্রথম বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস এবং দ্বিতীয় বরে স্বীয় তনয় ভরতের সিংহাসনে অধিরোহণ। পিতৃসত্য পালনের নিমিত্ত রামচন্দ্র বনের পথে যাত্রা করলেন। সঙ্গী হলেন সহধর্মিণী সীতা আর সদানুগত অনুজ লক্ষণ। পুত্র শোকে দশরথের মৃত্যু হল। মাতুলালয় থেকে এলেন ভরত। জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্রকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর ভরতের সঙ্গে চিত্রকূট পর্বতে রামের দেখা হল। কিন্তু ভরতের শত অনুরোধেও রামচন্দ্র অযোধ্যায় ফিরতে রাজি হলেন না। অগত্যা রামের পাদুকা দুটি নিয়ে এসে সে দুটিকে সিংহাসনে স্থাপন করে রাজ্য পরিচালনা করতে লাগলেন ভরত। এবার আলোচনা করি অরণ্যকাণ্ডের বিষয়বস্তু সম্পর্কে। অরণ্যকাণ্ড। অত্রি মুনির আশ্রম থেকে লক্ষ্মণ ও সীতাকে নিয়ে রামচন্দ্র দণ্ডকারণ্যে প্রবেশ করলেন। সেখানে বিরাধ নামক রাক্ষসকে বধ করে সুতীক্ষ্ণ অগস্ত্য মুনির আশ্রম দর্শন করে রামচন্দ্র এলেন পঞ্চবটি বনে। সেখানে পর্ণকুটির নির্মাণ করে বাস করতে লাগলেন তারা। একদিন সেখানে হাজির হলো লঙ্কার রাজা রাবণের বিধবা বোন সুপর্ণখা। রামচন্দ্র ও লক্ষণের রূপে ও তারুণ্যে মুগ্ধ হয়ে সে সরাসরি বিয়ের প্রস্তাব করে ফেলল। ক্রুদ্ধ লক্ষণ সুপর্ণখার নাক ও কান কেটে দেন। এতে সুপর্ণখার ভাই খর রামচন্দ্রকে সসৈন্যে আক্রমণ করে, কিন্তু নিহত হয় রামের হাতে। ভগিনীর দুর্দশায় ও অপমানে প্রতিহিংসায় উন্মাদ হয়ে মারীচের সহায়তায় রাম ও লক্ষণকে প্রতারিত করে ছদ্মবেশে সীতাকে অপহরণ করে রাবণ। পক্ষীরাজ জটায়ু রাবণকে বাধা দিয়েও কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। রাবণ সীতাকে নিয়ে লঙ্কায় চলে যায়। রাম এবং লক্ষণ ফিরে এসে গৃহ শূন্য দেখতে পান। সীতা নেই কোথাও। সীতাকে খুঁজতে খুঁজতে তারা মুমূর্ষু জটায়ুর কাছে সব ঘটনা জানতে পারেন। অতঃপর তারা ঋষ্যমুখ পর্বতের দিকে রওনা হয়ে যান। এবার আমি কিষ্কিন্ধাকাণ্ডের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। এই কাণ্ডে বর্ণিত হয়েছে রামচন্দ্রের সঙ্গে সুগ্রীবের মিলন। সুগ্রীব ছিলেন বানররাজ বালির রাজ্য থেকে বিতাড়িত ভাই। শ্রীরামচন্দ্রের সঙ্গে সুগ্রীবের বন্ধুত্ব হয়। বালিকে বধ করে সুগ্রীবকে কিষ্কিন্ধার আধিপত্য প্রদানের প্রতিশ্রুতি দেন রামচন্দ্র। সুগ্রীবও রামচন্দ্রকে সীতা অন্বেষণের প্রতিশ্রুতি দেন। রাম বালিকে বধ করেন এবং সুগ্রীব কিষ্কিন্ধার রাজা হয়।
বালিকে অবশ্য রামচন্দ্র বধ করেছিলেন অন্যায়ভাবে। রাজা হয়ে সুগ্রীব সেনাপতি হনুমানকে সীতাকে খুঁজে বের করার নির্দেশ দেয়। হনুমান রওনা হয়ে যায় দক্ষিণ দিকে। এবার আলোচনায় আসি সুন্দরকাণ্ডের বিষয়বস্তু সম্পর্কে। সুন্দরকাণ্ডে দেখি বিক্রমশালী হনুমান লাফ দিয়ে সমুদ্র পার হয়েছেন। শ্রীলঙ্কার অশোকবনে হাজির হয়ে দেখলেন সীতাদেবী অসংখ্য ভীষণ দর্শনা রাক্ষসী পরিবৃতা হয়ে অশ্রুমোচন করছেন। রামচন্দ্র স্মারকস্বরূপ স্বীয় অঙ্গুরীয় হনুমানকে দিয়েছিলেন। হনুমানের কাছে সেই অঙ্গুরীয় দেখতে পেয়ে কিঞ্চিত সান্ত্বনা লাভ করলেন সীতাদেবী। সীতাদেবীকে সভক্তি প্রণাম নিবেদন করে হনুমান সোল্লাসে লঙ্কার রাজ্যের উদ্যানে প্রবেশ করেন এবং ইচ্ছামতো সুমিষ্ট ফল ভক্ষণ করতে থাকেন। রাবণ বিদ্বেষী হয়ে উদ্যানজাত সুরক্ষিত বৃক্ষসমূহ ধ্বংসে মত্ত হয়ে ওঠেন। রাজপ্রহরীরা হনুমানকে বন্দী করে রাবণের সামনে হাজির করে। মদগর্বিত রাবণ রাজা তাকে কটূক্তি ও অপমান করে। পরে তার অনুচরেরা হনুমানের লাঙ্গুলে আঙ্গুল লাগিয়ে দেয়। প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে হনুমান সমগ্র লঙ্কাপুরীতে সেই আগুন লাগিয়ে পালিয়ে আসেন রামচন্দ্রের কাছে। এবার আমি আলোচনা করব লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ডের বিষয়বস্তু সম্পর্কে। লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ডে বর্ণিত হয়েছে সুহৃদ সুগ্রীবের সঙ্গে পরামর্শ করে সাগর তীরে উপস্থিত হলেন শ্রী রামচন্দ্র এবং সমুদ্রের উপর সেতু বন্ধন করে সুবিশাল সৈন্য সহযোগে শ্রীলঙ্কায় প্রবেশ করলেন। এই সময়ে রাবণের কনিষ্ঠ ভ্রাতা অতিশয় ধর্মপরায়ণ বিভীষণ পাপ পক্ষ পরিত্যাগ করে রামচন্দ্রের সঙ্গে মিলিত হলেন। তার মন্ত্রণাক্রমে রাম লক্ষ্মণ রাক্ষসরাজ রাবণকে সবংশে নিধন করলেন এবং সীতাদেবীকে উদ্ধার করলেন। কিন্তু রাজকুলে অপবাদ আশঙ্কায় তিনি সীতাদেবীকে তার সতীত্বহানি ঘটেছে এই সন্দেহে গ্রহণ করতে অসম্মত হলেন। পবিত্র অন্তর দেবী সীতা অশ্রু নয়নে লক্ষ্মণকে চিতা সাজাতে আজ্ঞা করলেন। তারপর সেই জ্বলন্ত অগ্নিশিখায় ঝাঁপ দিয়ে তার নিষ্কলঙ্ক জীবনের প্রমাণ দান করলেন উপস্থিত রাজ্যবাসীর সামনে। তখন শ্রী রামচন্দ্র সতীত্বের পরীক্ষায় উত্তীর্ণ। সীতাদেবী ও ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে অযোধ্যায় প্রত্যাবর্তন করলেন। প্রতিষ্ঠিত হল রামচন্দ্র। বলা হয়ে থাকে যে রামরাজ্য ধর্মরাজ্যের নামান্তর। এবার আলোচনায় আসি উত্তরকাণ্ডের বিষয়বস্তু সম্পর্কে। উত্তরকাণ্ডের প্রথম পর্যায়ে রয়েছে অসংখ্য প্রাচীন গল্প কাহিনীর সমাবেশ। তারপর পুনরায় প্রজাদের মধ্যে সীতাদেবীর চরিত্র সম্পর্কে সন্দেহ গুঞ্জন শুরু হলো এবং তা ক্রমে প্রবল হয়ে উঠল। সীতাদেবী অসাধারণ বুদ্ধিমতী এবং সুশীলা জেনেও রামচন্দ্র প্রজা রঞ্জনের জন্য তাকে বনবাসে পাঠালেন। প্রজাবৎসল রাজা শ্রীরাম মনে করেন যে রাজা সহ রাজপরিবারের জীবন চরিত হবে সমগ্র প্রকার সন্দেহ ও সব রকম অপবাদের ঊর্ধ্বে। রামচন্দ্রের আদেশে লক্ষ্মণ সীতাদেবীকে বাল্মীকির আশ্রমে রেখে এলেন। সেই আশ্রমে সীতাদেবী লব ও কুশ নামে দুটি পুত্র সন্তান প্রসব করেন
বাল্মীকির কাছে সীতা দেবী ছিলেন কন্যা সমা। মাতামহের স্নেহ দান করে বাল্মীকি লবকুশকে রামায়ণী গান শিখিয়ে দেন। এদিকে রামচন্দ্র যখন স্বর্ণ নির্মিত সীতা প্রতিষ্ঠিত করে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করছিলেন, তখন বাল্মীকি লবকুশকে সেখানে পাঠিয়ে দিলেন রামায়ণী সঙ্গীত পরিবেশন করবার জন্য। রামচন্দ্র তাদের পুত্ররূপে শনাক্ত করতে পেরে সীতা দেবীকে সাদরে রাজধানীতে ফিরিয়ে নিলেন। কিন্তু আবার জনগণের সন্দেহক্রমে রামচন্দ্র সেই নিষ্পাপ প্রতিমাকে তার সতীত্ব প্রমাণের নির্দেশ দান করেন। গভীর মনোবেদনায় সীতা দেবী ধরিত্রী মাতাকে দ্বিধা হতে প্রার্থনা জানান। তারপর সেই দ্বিভক্ত বসুন্ধরার বক্ষে চিরতরে হারিয়ে গিয়ে শান্তি লাভ করলেন তিনি। এই পর্যন্তই উত্তরকাণ্ডের বিষয়বস্তু। আজকের আলোচনা এই পর্যন্তই।